জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পিলখানার শহীদদের দ্রুত গেজেট করে মর্যাদা দেওয়ার আশ্বাস তারেক রহমানের। দায়িত্ব নিলেন ঢাকা সহ 5 সিটির প্রশাসক। রাজধানীতে মশা নিধন কার্যক্রম শুরু। সমন্বয় ঘাটতি দূর করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার তদারকিতে সিটি মেয়র। ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির অনুরোধ। নানা অনিয়মের দায়ে 3 ব্যবসায়ীকে জরিমানা। ক্রেতা সংকটে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। অবিকৃত 500 কোটি টাকার পাথর। জায়গা সংকটে উৎপাদন বন্ধের আশঙ্কা। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের 1000 একরের বেশি জমি বেহাত। অবৈধভাবে গড়ে উঠেছে হাট বাজার প্রতিষ্ঠান। নির্বিকার প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বনানীর সামরিক কবরস্থানে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধান। জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী, 3 বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিস্তারিত প্রতিবেদনে। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রপতি বনানীর সামরিক কবরস্থানে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্বাগত জানান। এরপর শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া মাহফিলে শরিক হন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে আর কোনো তদন্ত কমিশন হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা সমর্থনকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেল দেখব। সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। আফজাল হোসেন, এখন, ঢাকা। দ্রুতই পিলখানার শহীদদের গ্যাজেট করে যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ঢাকার সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্বের প্রতি হুমকি। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা হবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 2009 সালে সেই বিভীষিকাময় ঘটনায় 57 জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ মোট 74টি প্রাণ ঝরে গিয়েছিল। প্রতিটি নাম একটি পরিবারের আলো নিভে যাবার গল্প। 25 ও 26 ফেব্রুয়ারি ঘটনাকে
ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাল্লাহ কাজ করবে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে মাঠে সক্রিয় ঢাকার 2 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা কার্যালয়ে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মশক নিধন কার্যক্রম ও ঔষধের কার্যকারিতা সরেজমিন পরিদর্শন করেছেন তারা। নগরবাসীর দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে। গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর বুধবার প্রথম কার্যদিবসে অফিসে বসেছেন ঢাকা 2 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। দায়িত্ব গ্রহণের পরদিনই মাঠ পর্যায়ে সক্রিয়তা দেখাতে দেখা গেছে তাদের। সকালে নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় উত্তরের প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, নগরবাসীর দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই হবে তার অগ্রাধিকার। যেহেতু জনসম্পৃক্ততা আছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সবকিছু 100% সম্ভব না। আমি মনে করি যে এখানে সিটি কর্পোরেশনের যেমনি দায়িত্ব আছে তেমনি জনগণেরও দায়িত্ব আছে। তার নাগরিক সচেতনতাটা দরকার, নাগরিক অধিকারটুকু কতটুকু সেটাও সচেতন হওয়া দরকার। এরপর স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন আব্দুস সালাম। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার অসহনীয় যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্ত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। ব্যবহৃত ওষুধ কার্যকর না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ধরে নিব ওষুধটা ভালো, এরপর যদি কিছু হয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আর আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। আমরা তো উই আর ট্রাইং নাও, উই হ্যাভ স্টার্টেড। আমরা কিন্তু অনেক আগে থেকে চেষ্টাটা এখন শুরু করেছি। অন্যদিকে সকালে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভান্ডার ও ক্রয় বিভাগে একই ধরনের কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত ও উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে আগে সমন্বয়ের ঘাটতি থাকলেও এখন থেকে তা দূর করা হবে। উত্তরের প্রশাসক জানান, মশক নিধন কার্যক্রমে মনিটরিং টিমের কার্যকারিতা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। আপনাদের মাধ্যমেই আমি আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেখানে আপনাদের প্রতিবেদন এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই আমাকে অনেক কিছু সহযোগিতা করবেন বলে আমি আশা পোষণ করছি। জনস্বাস্থ্যে এবং দুর্ভোগ কমানোর জন্য তার যে আন্তরিকতা, সেই কারণেই আমরা আজকে এখানে এসেছি, যাতে পুরো টিমকে আমরা গতিশীল করতে পারি এবং সামনের ডেঙ্গু মৌসুমে আমরা যেন মানুষকে একটু কম ভোগান্তিতে রাখতে পারি। এ সময় ল্যাব টেস্টের মাধ্যমে মশা নিধন ওষুধের কার্যকারিতাও তাদের সামনে উপস্থাপন করা হয়। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। এদিকে দায়িত্ব নিয়ে কর্মব্যস্ত দিন পার করেন নতুন প্রশাসকরা। প্রথম দিনে অফিস শুরু করলে তাদের বরণ করে নেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত সহ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কর্মসূচি নেওয়ার কথা জানান নবনিযুক্ত প্রশাসকরা। বিস্তারিত প্রতিবেদনে। সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করে নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাস দেন নতুন প্রশাসক। রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা ও বিশুদ্ধ পানির সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে 60 দিনের কর্মসূচি হাতে নেয়ার কথা জানান তিনি। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি। এই নারায়ণগঞ্জের যে সমস্যাগুলি আছে, আমি একটা নির্দিষ্ট সময় 60 দিনের একটা কর্মসূচি হাতে নিব। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন শওকত হোসেন সরকার। সকাল 9:30টায় নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন নতুন প্রশাসক। যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক, এই তিনটা জিনিস আমাদের শুধু গাজীপুরে না, সারা বাংলাদেশে এটা একটা
মানে ভীষণ আকারে এই একটা বেদি এটা আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা গাজীপুরকে এই 3টা বিষয় থেকে মুক্ত থাকতে চাই, এই জন্য আমরা কাজ করব। সিলেট সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর মহানগরীর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনের অঙ্গীকার ব্যক্ত করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আমাকে যখন সরকার প্রধান এই ধরনের দায়িত্বে নিয়োজিত করেছেন, অবশ্যই আমার কাছ থেকে সরকার প্রধান বা সিলেটবাসী ভালো কিছু আশা করে এই নগরকে একটি আধুনিক নগর হিসাবে প্রতিষ্ঠা করতে পারি। দায়িত্ব নেয়ার আগে বেলা 12টায় হজরত শাহজালাল ও শাহপরনের মাজার জিয়ারত করেন নবনিযুক্ত এ প্রশাসক। কেবল প্রতিশ্রুতি নয়, নতুন প্রশাসকদের দেয়া এসব প্রতিশ্রুতির বাস্তবায়নে দেখতে চান নগরবাসী। ইবনুল কাইয়ুম সনি, এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। সাথে বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপদে। বরিশালে আদালতে ঢুকে হট্টগোলের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দুপুর 12টায় আইনজীবী সমিতির এনএক্স ভবন থেকে তাকে আটক করা হয়। পরে জেলা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চলাকালে সেখানে ঢুকে হট্টগোল করে কয়েকজন আইনজীবী। এ সময় বিচার কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়। পরে এজলাস থেকে নেমে যায় বিচারক। বিএনপি পন্থী আইনজীবীরা জানান, এক বিতর্কিত জামিন আদেশের বিরুদ্ধে কথা বলতে এই ঘটনার সূত্রপাত হয়। সভাপতিকে আটকের পর আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আটক হয়েছিলেন, তাকে আজকে তার চেয়ার থেকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছে। সকল কোর্ট বর্জন করব বরিশাল জেলা আইনজীবী সমিতি। ঢাকার সাভারে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গতরাতে সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনী জানায়, রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল সড়কে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি পথচারীদের ঘিরে ধরার চেষ্টা করলে সেনা সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। রমজান ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পণ্যের দামে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চিত্র। কোথাও স্বস্তি, আবার কোথাও বাড়তি দামে ভোগান্তিতে ক্রেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। নির্দিষ্ট কিছু পণ্য ছাড়া সারা দেশে স্থিতিশীল হতে শুরু করেছে রমজানের বাজার। সামনের দিনগুলোতে বাজার আরও সহনীয় হবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা। কুষ্টিয়ায় সবজি বাজার স্থিতিশীল থাকলেও কিছু কিছু পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে শসা, বেগুন, করলা ও লেবু বাড়তি দামে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে গরুর মাংস ও মাছের। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় শসা ও লেবুর দাম বেড়েছে। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল। ক্রেতাদের অভিযোগ, চাহিদা বাড়ায় কিছু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়িয়েছেন। আগের থেকে কিছুটা শিথিল হয়ে আসছে, বেগুনের দামটা এখন ঊর্ধ্বগতিতে আছে। চাহিদার অনুপাতে লেবু বাগান আমাদের আড়তে কম আসছে, যার ফলে জিনিসের দাম বেড়ে গেছিল, কিন্তু এখন আবার লেবু আস্তে আস্তে আমদানি হচ্ছে, দাম কমতেছে। মাগুরায় সরবরাহ বেশি থাকায় কমেছে সবজির দাম। বিভিন্ন সবজি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। শহরের একতা কাঁচা বাজারে প্রতি কেজি ফুলকপি 20 টাকা, বাঁধাকপি 12 টাকা, বেগুন 40 টাকা এবং পেঁয়াজ 30 টাকায় বিক্রি হচ্ছে। রমজানে বরগুনায় অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা বাড়লেও মাছের বাজারে রয়েছে স্বস্তি। ইলিশের দাম বরাবরের মতোই বেশি, তবে অন্যান্য মাছের দাম রয়েছে স্থিতিশীল। বিক্রেতারা বলছেন, নদী ও সমুদ্রে ইলিশ শিকার কম হওয়ায় বেড়েছে দাম। দ্বিতীয় রোজা একটু মাছের দাম বাড়তেছিল, এখন একটু মাছের দাম কম। এখন সাগরের ইলিশটা বেশি পড়ে। রমজান উপলক্ষে যে দাম বাড়ার কথা ওটা অতটা বাড়ে নাই, কিন্তু রমজানে এখন 3-4 দিন দাম কম বেশি ছিল, কিন্তু এখন একটু দাম কম।
এদিকে পটুয়াখালীতে ফলের দাম চড়া হলেও সরবরাহ বাড়ায় প্রকারভেদে প্রতি কেজিতে দাম কমেছে 20 থেকে 100 টাকা। আবার সরবরাহ কম থাকায় কেজিতে 100 টাকা বেড়ে ড্রাগন ফল বিক্রি হচ্ছে 300 টাকায়। খেজুর প্রতি কেজি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। সুরাইয়া আক্তার, এখন জনপদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন জনপদে। চট্টগ্রামের খাতুনগঞ্জে বাজার তদারকিতে নেমে ধনাঢ্য ব্যবসায়ীদের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় বিভিন্ন অনিয়মের জন্য বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়, জরিমানা করা হয়, ফুটপাত দখল করে মালামাল রাখার দায়। হাজিরা শিউলির প্রতিবেদন। রোজা এলেই যথারীতি নিত্যভোগ্য পণ্যের দাম বাড়ে। এজন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অপরের উপর দোষ চাপান। তাই পাইকারি ও খুচরা বাজারে পণ্যের সরবরাহ, মূল্যের ফারাক, ভেজাল মেশানো সহ নানা অনিয়ম তদারকিতে চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন দোকান পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় বাজার স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করে অন্যান্য মুসলিম দেশের মতো কিছুটা ভর্তুকি দিয়ে হলেও ধনাঢ্য ব্যবসায়ীদের পণ্য বিক্রির অনুরোধ জানান মেয়র। জলাবদ্ধতার কারণে খাতুনগঞ্জে পণ্যের দাম বাড়া ঠেকাতে ড্রেনে ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে পণ্য খালাসের ক্ষেত্রে কাস্টমসের প্রক্রিয়া সহজ করা সহ বিদ্যমান জটিলতা নিরসনে বর্তমান সরকার পদক্ষেপ নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এই মনিটরিং এর মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে, সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে। যদিও মেয়রের সাথে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা দাবি করেন পাইকারি বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হলেও মজুতদারি ও সিন্ডিকেটের অপবাদ দেওয়া হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল বৈষম্য, ভ্যাট ট্যাক্সের হয়রানির কারণে খাতুনগঞ্জ থেকে অনেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জানিয়ে প্রতিকার চান ব্যবসায়ীরা। বাইরে আদা বিক্রি করতেছে 180 টাকা, আমাদের এখানে মনিটরিং করে দেখলো আমাদের এখানে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা। তো এই যে খুচরা বাজারের কারণে আমাদেরকে বিভিন্ন রকম গাড়ি সহ্য করতে হয়। এখন নতুন করে ইনকাম ট্যাক্সের টার্ন ওভার ট্যাক্স করে আমাদের উপর মরার উপর খারাপটা এমন ব্যবসা তো বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনি আশা করি আমাদের অভিভাবক হিসেবে দৃষ্টি আকর্ষণ আপনাকে করলাম। এর আগে বাজার মনিটরিং এর সময় ফুটপাতে পণ্য রেখে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে 3 ব্যবসা প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করে সিটি কর্পোরেশন। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। নারায়ণগঞ্জে নিষিদ্ধ কেমিক্যাল ও রং ব্যবহার সহ নানা অনিয়মের দায়ে একটি বেকারিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে ফতুল্লার ইসদার এলাকার সুইট নেশন নামে একটি বেকারির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কেমিক্যাল, রং ব্যবহার সহ 5টি অনিয়মের দায়ে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার জব্দ করা হয়। খাবার উপযোগী না হওয়ার পরে সেগুলো ফেলে দেওয়া হয়। আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। রমজান মাসে যে পণ্যগুলো ব্যবহৃত হয় তার মধ্যে হচ্ছে ফ্লেভার, কালার, এগুলো এক্সপায়ার্ড ছিল। কাঁচা মাংসের সাথে রান্না করা খাবারও পাওয়া গেছে। যে বিষয়গুলো আমরা পর্যবেক্ষণে পেয়েছি তাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতেও যদি এরকম অবস্থা আমাদের পর্যবেক্ষণে আসে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করার জমির বড় একটি অংশ এখন দখলদারদের কবলে। প্রায় 3000 একর জমির অন্তত অর্ধেক ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গেছে। অবৈধভাবে গড়ে তোলা হয়েছে হাট, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নীরব ভূমিকায় এমনটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অচিরেই পদক্ষেপ না নিলে অবশিষ্ট জমিও দখল হয়ে যাওয়ার শঙ্কা এলাকাবাসীর। ইমরান হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। নদীর তীর সংরক্ষণ, বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণ, খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য 2750 একর জমি অধিগ্রহণ করে নড়াইল পানি উন্নয়ন বোর্ড। 1962 সাল থেকে পরবর্তী বিভিন্ন সময়ে এই জমি অধিগ্রহণ করা হয়। তবে বর্তমানে অধিগ্রহণের অন্তত 1350 একর জমি
অবৈধভাবে দখল হয়ে গেছে। শুধু দখলই নয়, মোট জমির প্রায় অর্ধেক বিভিন্ন ব্যক্তির নামেও রেকর্ড হয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। ম্যাক্সিমামই এই পানি উন্নয়ন বোর্ডে অনেক জমি এরকম পড়ে আছে, বিভিন্ন লোকে দখল করে বেদখল করে নিচ্ছে। অন্য নামে রেকর্ড হয়ে যেতে থাকে, যেটা জাতীয় ক্ষতি, এটা সরকারের ক্ষতি, এটা আপামর জনসাধারণের ক্ষতি। কোথাও কোথাও গড়ে উঠেছে কাঁচা বাজার, কোথাও স্থায়ী দোকানপাট, আবার কোথাও বহুতল ভবন সহ আবাসিক স্থাপনা। দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে নেই প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ। সংশ্লিষ্ট দপ্তরের অফিসার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় এই জায়গাগুলো বেদখল হয়েছে। পানি উন্নয়নের যে জমিগুলো আছে এইগুলা সরকার আওতায় এনে ভালো কোনো উন্নয়নমূলক কাজে যদি ব্যবহার করে, সেটা নড়াইলবাসী সাধারণ মানুষ উপকৃত হবে। সাধারণত ভয়ে এসব বিষয়ে মুখ খুলতে চান না সাধারণ মানুষ। রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাবশালীরাই সরকারি জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। অবিলম্বে যৌথ টাস্কফোর্স গঠন করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত অভিযান পরিচালনার দাবি এলাকাবাসীর। পাশাপাশি সীমানা পিলার ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন এবং ডিজিটাল ভূমি রেকর্ড যাচাই করে নিয়মিত মনিটরিংও জরুরি বলে মনে করছেন তারা। আইনি জটিলতা, রাজনৈতিক চাপ এবং দীর্ঘসূত্রিতার কারণে দখলদাররা স্থায়ী স্থাপনা গড়ে তোলে বলে জানান আইনজীবীরা। নড়াইল জেলায় প্রায় 50-60টা বাজারে অবৈধভাবে দখল করে আছে, যাতে করে আমাদের নদীর প্রবাহ, নদীর পানি বর্ষার সময় খুবই জলবদ্ধতার সৃষ্টি করতেছে। কোনো না কোনোভাবে পানি উন্নয়ন বোর্ড অবশ্যই জড়িত, সাথে পাশাপাশি প্রশাসনের অন্য লোকজনও জড়িত থাকতে পারে। সম্পত্তি উদ্ধার করতে হলে এবং সরকারের নিয়ন্ত্রণাধীনে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে আনতে হলে, তাদের তত্ত্বাবধানে আনতে হলে আইনি প্রক্রিয়া যেতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমির রেকর্ড যাচাই ও সীমানা নির্ধারণের কাজ চলছে। বেদখল হওয়া জমি উদ্ধারে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যে অবৈধ স্থাপনাগুলো আছে তার স্পেসিফিক তালিকা করে আমরা অলরেডি প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দিয়েছি। জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট নিয়োগের পরেই আমরা অচিরেই উচ্ছেদ ব্যবস্থায় যাব। সরকারি সম্পত্তি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ সহ জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় অন্তত অর্ধ শতাধিক হাটবাজার গড়ে উঠেছে। দখল হওয়া এই জমির মূল্য অন্তত 500 কোটি টাকা। এখন নড়াইল। এখন জনপদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপদে, সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়ায় উত্তোলিত পাথর বিক্রিতে নেই তেমন কোনো গতি। বিক্রি কমায় জমে আছে প্রায় 15 লাখ টন পাথর, যার বাজার মূল্য 500 কোটি টাকার বেশি। জায়গা সংকটের কারণে ইতোমধ্যেই দুবার উৎপাদন বন্ধ করতে হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আবারও উৎপাদন বন্ধের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দিনাজপুরের পার্বতীপুর থেকে আরও জানাচ্ছেন কঙ্কন কর্মকার। দেশের অবকাঠামো নির্মাণ খাতে বছরে প্রায় 2 কোটি মেট্রিক টন পাথরের চাহিদা রয়েছে। তবে মধ্যপাড়া খনির পাথর বিক্রিতে হঠাৎ করেই পড়েছে ভাটা। প্রতিদিন গড়ে 5,500 মেট্রিক টন পাথর উৎপাদিত হলেও বিক্রি হচ্ছে মাত্র 2,500 থেকে 3,000 মেট্রিক টন। এখানকার পাথরের মান ভালো হলেও সরকারি বেসরকারি উন্নয়নের কাজ কমায় পাথর বিক্রি কমেছে। এছাড়া আমদানিকৃত পাথরের সঙ্গে দামের পার্থক্য অনেক বেশি। দেশের টাকা দেশে থাকবে এবং উন্নয়নের আমরা একটা অংশীদার হয়ে দাঁড়াতে পারবো। তো আমাদের যে বিভিন্ন সাইজের পাথরগুলো আছে, এগুলো এক একটা সাইজ এক একটা ডিপার্টমেন্ট ইউজ হয়। পাথর প্রচুর উদ্যোগ আছে কিন্তু বিক্রি নেই। এই সরকার পাল্টাপাল্টি হওয়ার কারণে পাথরটা এক্সট্রা আছে, তাতে পাথর কর্মীরা ভয় করতেছে, পাথরটা নিচ্ছে না। পাথর বিক্রি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় শ্রমিকরাও। একসময় দিনে 250 থেকে 300 ট্রাক লোড হলেও এখন সর্বোচ্চ 30 থেকে 50 ট্রাক লোড হচ্ছে। সিরিয়াল অনেক থাকতো, এখানে আমরা সিরিয়াল পেতাম না, অনেক সময় লাগতো আমাদের ঢুকতে। আর এখন মাল বিক্রি নাই, এখন আসার সাথে সাথে আমরা ঢুকতে পারি। পাথর বিক্রি পারে তাহলে তো আমাদের সব। মধ্যপাড়া পাথর খনিতে ডিলার রয়েছেন 130 জন, তবে তারা আর আগের মতো পাথর নিচ্ছেন না। অবিকৃত 15 লাখ মেট্রিক টন পাথরের অর্ধেকের বেশি রেলওয়ে নেয়ার কথা থাকলেও প্রকল্প না থাকায় তারা নিচ্ছে না। পাথরের মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে 20 সালের পরে আমাদের যে পাথর রয়্যালটি ছিল, আগে রয়্যালটি ছিল $6 উপর 2.5%, এখন করা হয়েছে $22 উপর 5%। এর ফলে আমাদের প্রায় বছর 26 কোটি থেকে 30 কোটি টাকা আমাদের রয়্যালটি দিতে হয়। এছাড়া ট্যাক্সের ক্ষেত্রে
অন্যান্য কোম্পানিতে পেট্রোবাংলা তাদের এক্সক্লুসিভ ট্যাক্সের ক্ষেত্রে এক্সেম্পটেড পায়, তারা শূন্য ট্যাক্সে তারা ইম্পোর্ট করে, কিন্তু আমাদের 104% ট্যাক্স দিতে হয়। পাথরের দাম যৌক্তিক পর্যায়ে আনা গেলে এবং সরকারি প্রকল্পে ব্যবহার বাড়ালে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব, নইলে দেশের একমাত্র পাথর খনি আরও অর্থনৈতিক সংকটে পড়তে পারে। এখন দিনাজপুর। ঋতুরাজ বসন্তের আগমনে বদলে গেছে প্রকৃতি। ঋতু পরিবর্তনের প্রভাবে নাটোরের আম বাগানগুলো ছেয়ে গেছে মুকুলে। ভালো ফলনের আশায় পরিচর্যার পাশাপাশি বাড়তি যত্ন নিচ্ছেন বাগান মালিকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে সম্ভাবনা আছে বাম্পার ফলনের। বিস্তারিত মাহবুব হোসেনের প্রতিবেদনে। বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে বাংলার প্রকৃতি। প্রকৃতির এমন পালা বদলে পরিবর্তন এসেছে আমের বাগানগুলোতে। মুকুলে মুকুলে ছেয়ে গেছে গাছ। স্বাদের কারণে নাটোরে আমের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। এবছর নাটোরে আমের আবাদ হয়েছে 5,693 হেক্টর জমিতে। হলুদ আর সাদা বর্ণের মুকুলের সমারোহে আশায় বুক বাঁধছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ফলনের সম্ভাবনাও দেখছেন তারা। যে পরিমাণ মুকুল আসছে আমের গাছে, তাতে যদি আগামী 10-15 দিন কোনো বৃষ্টি বা কোনো ধরনের দুর্যোগ না আসে, সেক্ষেত্রে আমরা ভালো ফল পাবো, ভালো আম পাবো আশা করছি। এবারের আবহাওয়া এবং যে পরিবেশ আর মুকুলের যে মুকুল যে পরিমাণে আসছে, তাতে আমরা আশা করছি ফলন বেশ ভালো হবে। ভালো ফলন পেতে বাগানগুলোতে আম গাছের পরিচর্যার পাশাপাশি কীটনাশক স্প্রে করছেন চাষিরা। এবার যত্ন নিচ্ছে, প্লাস মুকুলও আসছে, প্রতিটা পরাই গাছেই আসছে, মুকুলের সিস্টেমটা ভালো আছে। গতবার যা ছিল তার থেকে হয়তো ভালো আসবে, বেশি আসবে। আর আম বাগানগুলোতে বাড়তি যত্ন নিতে হর্টিকালচার সেন্টার থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। ভালো কোম্পানির ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধ, কীটনাশক, ম্যানকোজেব এবং সোলুবোরন 3 বার স্টেপ বাই স্টেপ স্প্রে করতে বলি। এখন পর্যন্ত আবহাওয়া খুবই অনুকূলে আছে এবং আমরা আশা করছি যে এবছর আমের আমাদের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে বেশি উৎপাদন হবে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে বাজারে আসবে নাটোরের নানা জাতের সুমিষ্ট আম। চাঙ্গা হয়ে উঠবে আমকেন্দ্রিক অর্থনীতি। মাহবুব হোসেন, এখন নাটোর। শেষ করছি এখন জনপদে। তার আগে শিরোনামগুলো আরো একবার। জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক অবস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পিলখানার শহীদদের দ্রুত গ্যাজেট করে মর্যাদা দেওয়ার আশ্বাস তারেক রহমানের। দায়িত্ব নিলেন ঢাকা সহ 5 সিটির প্রশাসক। রাজধানীতে মশা নিধন কার্যক্রম শুরু। সমন্বয় ঘাটতি দূর করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার তদারকিতে সিটি মেয়র। ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির অনুরোধ। নানা অনিয়মের দায়ে 3 ব্যবসায়ীকে জরিমানা। ক্রেতা সংকটে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। অবিকৃত 500 কোটি টাকার পাথর। জায়গার সংকটে উৎপাদন বন্ধের আশঙ্কা। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের 1000 একরের বেশি জমি বেহাত। অবৈধভাবে গড়ে উঠেছে হাট বাজার প্রতিষ্ঠান। নির্বিকার প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।